টিপস স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নাম্বার 30 থেকে 37। এখান থেকে আমি তোমাদের প্রথমে বিষয়বস্তুর অতি সংক্ষিপ্ত আলোচনা করব এবং শেষে থাকবে এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর। তাহলে চলো শুরু করা যাক বিষয়বস্তুর অতি সংক্ষিপ্ত আলোচনা। দেখো, আমরা আগের ক্লাসে পাল ও সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করব বাংলার সমাজ ও সংস্কৃতির খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত। এখানে উপদৃষ্ট হয়েছে পাল যুগে সৃষ্ট ভাষা, পাল রাজাদের সময়কালীন সমাজ ব্যবস্থা, বৌদ্ধ ধর্মের প্রভাব। রামায়ণ অনুসারে রচিত সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্য, যেখানে একদিকে রামায়ণের রাম, অন্যদিকে রাজা রামপালের কথা উল্লেখিত হয়েছে। এছাড়া পাল যুগের একজন খ্যাতনামা চিকিৎসক ছিলেন চক্রপাণি দত্ত, তার কথা উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ লাভের উপায়, এগুলি তোমরা এখান থেকে একটু ডিটেলসে পড়ে নেবে। তারপর দেখো, আমরা পাল যুগের শেষ দিকে চর্যাপদের বর্ণনা পাব, যেখানে তখনকার বাংলার পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে। এভাবে বৌদ্ধদের হাত ধরেই আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। এবং তৃতীয় অধ্যায়ে এই পর্বের শেষে আলোচিত হয়েছে বৌদ্ধদের জ্ঞান চর্চার মূল কেন্দ্র তথা বৌদ্ধ বিহারগুলির কিছু অংশ। তার মধ্যে নালন্দা ও বিক্রমশীল বিশেষভাবে আলোচিত হয়েছে। এছাড়া সবশেষে পাল যুগের শিল্পরীতির কিছু নিদর্শন ও সেন যুগের ধর্মচর্চারও উল্লেখ করা হয়েছে। এখান থেকে আমি তোমাদের জন্য বাছাই করা কিছু প্রশ্ন উত্তর তৈরি করেছি, যে প্রশ্ন উত্তরগুলি এই পর্বের বেশিরভাগটাই সম্পূর্ণ করবে। তোমরা এই প্রশ্ন উত্তরগুলি নোট করে ভালোভাবে পড়বে। এছাড়াও টেক্সট বুকটিও সম্পূর্ণ পড়বে। চলো তবে শুরু করি এই পর্বের বাছাই করা কিছু প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। তার বাড়ি ছিল সম্ভবত বীরভূম জেলায়। প্রাচীন ভারতের প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী চরক ও সুশ্রুতের রচনার ওপর তিনি টিকা লিখেছিলেন। এছাড়া ভেষজ গাছগাছড়া, ওষুধের উপাদান, পথ্য নিয়েও তিনি বই লিখেছিলেন। তার লেখা সেরা বই হল চিকিৎসা সংগ্রহ। পরের প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার জন্ম কিভাবে হয়েছিল? উত্তর, পাল যুগ বাংলা ভাষার উৎপত্তির সময়কাল আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ থেকে ধীরে ধীরে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো কোন ভাষাতে লেখা? উত্তর, সন্ধ্যাকর নন্দীর রামচরিত ও চক্রপাণি দত্তের চিকিৎসা বিজ্ঞানের বইগুলো সংস্কৃত ভাষাতে লেখা। পরের প্রশ্ন, কবি সন্ধ্যাকর নন্দী কার শাসনকালে রামচরিত কাব্য লিখেছিলেন? উত্তর, কবি সন্ধ্যাকর নন্দী পাল রাজ রামপালের ছেলে মদন পালের শাসনকালে রামচরিত কাব্য লিখেছিলেন। পরের প্রশ্ন, পাল রাজা রামপালের রাজধানী কোথায় ছিল? উত্তর, পাল রাজা রামপালের রাজধানী ছিল রামাবতী নগরে। পরের প্রশ্ন, রামচরিতের কাহিনী কোন গল্প অনুসারে লেখা হয়েছে? উত্তর,
রামচরিতের কাহিনী রামায়ণের গল্প অনুসারে লেখা হয়েছে। পরের প্রশ্ন, বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের জন্ম কিভাবে হয়েছিল? উত্তর, পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের জন্ম হয়েছিল। পরের প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর, বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধমতের নেতাদের সিদ্ধাচার্য বলা হতো। পরের প্রশ্ন, সহজিয়া কাকে বলা হয়? উত্তর, পাল যুগে সহজান বৌদ্ধ মতকে সহজিয়া বলা হয়। পরের প্রশ্ন, সহজিয়া ধর্মীয় ভাবনার পরিচয় দাও। উত্তর, সহজিয়া ধর্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি, না মন্ত্র, পুজো, আচার অনুষ্ঠানের গুরুত্ব। এই মতে বিশ্বাসীরা গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগে বিশ্বাস করত। তারা মনে করতেন যে জ্ঞান মানুষের ভিতরেই থাকে এবং কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয়। পরিষ্কার মন এবং আত্মার উপর খুব জোর দেওয়া হতো। তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলেই তবেই মানুষ নির্বাণ বা চিরমুক্তি লাভ করতে পারে। পরের প্রশ্ন, পাল যুগের কয়েকজন বৌদ্ধ সিদ্ধাচার্যের নাম লেখো। উত্তর, পাল যুগের কয়েকজন বৌদ্ধ সিদ্ধাচার্য হলেন লুইপাদ, সরহপাদ, কাহান্নপাদ, ভূসুকুপাদ প্রমুখ। পরের প্রশ্ন, চর্যাপদ কি? উত্তর, চর্যাপদ হল খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হল আদি বাংলা ভাষার নিদর্শন। পরের প্রশ্ন, কে কোথা থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মে নির্বাণ বলতে কি বোঝায়? উত্তর, বৌদ্ধ ধর্মমতে নির্বাণ বা মুক্তি লাভ করলে বারবার মানুষকে জন্মাতে হয় না। বুদ্ধের মতে নির্বাণ, তথাগত বুদ্ধের মতে মানুষকে জন্মচক্রের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য নির্বাণ লাভ করতে হয়। নির্বাণ মানে মৃত্যু নয়। নির্বাণের অর্থ পুনর্জন্ম ও দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি লাভ করা। বৌদ্ধ ধর্মের হীনযান শাখার মতে নির্বাণ, জীবনে ক্লেশ বা দুঃখের অবসানই হল নির্বাণ বা মুক্তি। খ্রিস্টীয় প্রথম শতকের লেখক অশ্বঘোষ লিখেছিলেন যে প্রদীপের তেল ফুরিয়ে গেলে যেমন তার শিখা নিভে যায়, জীবনে ক্লেশ বা দুঃখের অবসান হলে তেমনি চিরতরে মুক্তি বা নির্বাণ মেলে। মহাযান মতে নির্বাণ, মহাযানীদের ধারণা ছিল যে নির্বাণ এমন একটি অবস্থা যেখানে কোনো কিছুই নেই, সবই শূন্য। সহজিয়া বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম মতে নির্বাণ, সহজিয়া বা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম নির্বাণ লাভের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকাকে গুরুত্ব দেয়। কায় সাধনা দ্বারা মহাসুখ লাভ করলে নির্বাণ লাভ হয়। মহাসুখ বা পরমানন্দ লাভ করলে আমিত্ব বহির্জগৎ সব লোপ পেয়ে যায় এবং নির্বাণ বা মুক্তি প্রাপ্তি ঘটে। পরের প্রশ্ন,
বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্র কোথায় ছিল? উত্তর, বৌদ্ধ দার্শনিকদের জ্ঞান চর্চার কেন্দ্র ছিল আজকের বিহার। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি, সেগুলি হল নালন্দা, অদন্তপুরী নালন্দার কাছে, বিক্রমশীল ভাগলপুরের কাছে, সোমপুরী রাজশাহী জেলার পাহাড়পুরে, জগদ্দল উত্তরবঙ্গে, বিক্রমপুরী ঢাকা জেলা প্রভৃতি বিহারগুলি ছিল উল্লেখযোগ্য। দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? উত্তর, দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন বিক্রমশীল মহাবিহারের একজন মহাচার্য। পরের প্রশ্ন, নালন্দা বৌদ্ধ বিহার কবে কোন সম্রাটদের আমলে তৈরি হয়েছিল? উত্তর, সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় ৫ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, কোন সম্রাট এবং কোথায় বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় ৮ম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে আধুনিক ভাগলপুর শহরের কাছে বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা এবং শিক্ষার জন্য কতজন আচার্য ছিলেন? উত্তর, বিক্রমশীল মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা এবং শিক্ষার জন্য ১০০-র বেশি আচার্য ছিলেন। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারে কি কি বিষয় পড়ানো হতো? উত্তর, বিক্রমশীল মহাবিহারে ব্যাকরণ, তর্কশাস্ত্র, দর্শন ইত্যাদি বিষয় পড়ানো হতো। পরের প্রশ্ন, বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্রের নাম লেখো। উত্তর, বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটা বড় কেন্দ্রের নাম হল বিক্রমশীল মহাবিহার। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারের অন্যতম একজন মহাচার্যের নাম লেখো। উত্তর, বিক্রমশীল মহাবিহারের অন্যতম একজন মহাচার্য হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহার কারা ধ্বংস করেছিলেন? উত্তর, বিক্রমশীল মহাবিহারকে ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা ধ্বংস করেছিল। পরের প্রশ্ন, প্রাচ্য শিল্পরীতি কাকে বলা হয়? উত্তর, পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। পরের প্রশ্ন, পাল আমলের স্থাপত্যগুলি কি কি ছিল? উত্তর, পাল আমলের স্থাপত্যগুলি ছিল স্তূপ, বিহার এবং মন্দির। পরের প্রশ্ন, পাল আমলের উল্লেখযোগ্য বিহারের নাম লেখো। উত্তর, পাহাড়পুরে সোমপুরী বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার। পরের প্রশ্ন, সোমপুরী বিহারের মন্দিরের বর্ণনা দাও। উত্তর, মন্দিরের মধ্যে সোমপুরী বিহারের মন্দির ছিল উল্লেখযোগ্য বিহার। চারকোনা এই মন্দিরে গর্ভগৃহ, প্রদক্ষিণ পথ, মণ্ডপ, সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, পাল যুগের দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম লেখো। উত্তর, পাল যুগের দুজন প্রসিদ্ধ শিল্পীর নাম হলো ধীমান এবং তার ছেলে বিটপাল। পরের প্রশ্ন, ধীমান এবং বিটপাল কোন শিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন? উত্তর, ধীমান এবং বিটপাল ধাতব শিল্পে, ভাস্কর্যে এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। পরের প্রশ্ন, সেন যুগে লক্ষণ সেনের রাজসভার সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক কে ছিলেন? উত্তর, সেন যুগে লক্ষণ সেনের রাজসভার কবি জয়দেব সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক ছিলেন। পরের প্রশ্ন, জয়দেব রচিত গ্রন্থের নাম কি? উত্তর, জয়দেব রচিত গ্রন্থের নাম হলো গীত গোবিন্দম। পরের প্রশ্ন, পবনদূত কাব্যের রচয়িতা কে? উত্তর, পবনদূত কাব্যের রচয়িতা হলেন ধৈ। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম কি? উত্তর, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম হলো জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। পরের প্রশ্ন, স্মৃতিশাস্ত্র কে লিখেছিলেন? উত্তর, রাজা বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেন দুজনেই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন।
পরের প্রশ্ন, দান সাগর এবং অদ্ভুত সাগর বই দুটি কার লেখা? উত্তর, দান সাগর এবং অদ্ভুত সাগর বই দুটি বল্লাল সেনের লেখা। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।